আপনাদেরকে সম্বোধন করার জন্য। নমস্কার। ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয়ে মিডিয়া বন্ধুদের, যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, আমাদের মুখ্য প্রবক্তা বলেছেন যে 4টা বিধানসভার মধ্যে 3টা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে আমরা সেখানে যে ধরনের আশা করেছিলাম, হয়তো সেই ধরনের আমাদের ফল আসেনি। তারপরে আমরা সেখানকার মানুষ যারা ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দিয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে উত্তর জেলাতে যুবরাজনগর বিধানসভা 29 বছর লাগাতার সেখানে কমিউনিস্টের শাসনই ছিল। 2018 সালে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় অনেকগুলো বিধানসভায় করার পরেও কিন্তু আমরা সেই যুবরাজনগর কেন্দ্র প্রায় 600 ভোটে সেখানে আমাদের পরাজিত হয়েছিল। সেই কেন্দ্রে আমরা প্রায় 4500 ভোটের ব্যবধানে আমরা সেটা জিতেছি এবার। তো সেখানকার মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা কার্যকর্তারা ছিল, সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের মাধ্যমে এই 4 বিধানসভা কেন্দ্রের সহ আমাদের রাজ্যের সাধারণ নাগরিক এবং পুলিশ কর্তা যারা এবং এই ইলেকশন কেন্দ্র করে যারা অফিসাররা, আধিকারিকরা যারা কাজ করেছেন, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা একটা জিনিস পরিষ্কার হয়েছেন, যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, যে এবারের নির্বাচন আমরা দীর্ঘ বছর ধরে যে কথাটা বলতাম যে কংগ্রেস আর সিপিএম আলাদা নয়, তার প্রমাণ আপনারা 6 আগরতলা বিধানসভা রেজাল্টটা যদি দেখুন তাহলে সেখানে পরিষ্কার হয়ে যাবে। 2018 সালে সেখানে কমিউনিস্টের যিনি প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন 17,852 ভোট পেয়েছেন। 2021-এ যখন পৌর ভোট হয় তখন সেখানে 8,916 ভোট কমিউনিস্টের বন্ধুরা পেয়েছিলেন। 2022 সালে যখন এখন উপনির্বাচন হয়েছে এখানে 6,808 ভোট হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি সেখানে কমিউনিস্টরা নিজেরা দেউলিয়া হয়েছে শুধু নয়, গোটা রাজ্যের মানুষ যেভাবে তাদেরকে বর্জন করেছে। আর এটা প্রমাণ হয়েছে যে আমরা যে কথাটা বলতাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে কমিউনিস্ট এবং কংগ্রেস আলাদা কিছু নয়, যে কংগ্রেস আর কমিউনিস্ট টাকার ইপিট আর ওপি, অর্থাৎ কংগ্রেসকে ভোট দেওয়া মানে কমিউনিস্টকে সুযোগ করে দেওয়া, আর কংগ্রেসকে ভোট দেওয়া মানে কমিউনিস্টকে সুযোগ করে দেওয়া। এটা পরিষ্কার হয়েছে এবার 6 আগরতলার যে ভোটের রেজাল্ট এসেছে সেটাতে পরিষ্কার যে কমিউনিস্ট এবং সেখানে কংগ্রেস একত্রিতভাবে তারা লড়াইটা লড়েছে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের একটাই বার্তা থাকবে যে এটাই ট্রেন্ড শুরু, যে কমিউনিস্ট এবং কংগ্রেসরা এক জায়গায় ভারতীয় জনতা পার্টি, শুধু কংগ্রেস কমিউনিস্ট নয়, তৃণমূলরাও যদি দেখে, তৃণমূলরা যেভাবে ঢাকঢোল পিটিয়ে, যেভাবে অভিষেক ব্যানার্জি বা সহ অনেক চিত্রকার যারা ছিলেন তারাও এসেছেন এই রাজ্যে, অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছেন, কিন্তু ভোটের গণিতটা যদি দেখুন সেখানে তারা হাজারে কোটায় পৌঁছাতে পারেনি। সেটা যুবরাজনগর হোক, সুরমাতে হোক, কিন্তু আমরা দেখেছি সেখানে অনেক ঢাকঢোল পিটিয়ে তারা কিন্তু প্রচার করেছে। সেটা পৌরসভা ইলেকশনও হয়েছে, এবারে বিধানসভা ইলেকশন হয়েছে। তো আমরা গোটা রাজ্যবাসীর কাছে একটাই আবেদন যে এই রাজ্যের যেভাবে উন্নয়ন শুরু হয়েছে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, এটাকে বর্তমান মুখ্যমন্ত্রী আমরা দেখেছি আমাদের বরদোয়ালিতে মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক শাহ মহোদয়কে। তো আমরা মানুষের কাছে যে কমিটমেন্টগুলো আমাদের ছিল সেগুলো এখন পূরণ করার পালা। আমাদের যে কমিটমেন্ট আমরা 2018 সালে করেছিলাম, অনেকগুলো কমিটমেন্ট যেগুলো আমরা হয়তো পূরণ করতে পারিনি বিভিন্ন কারণে, ইতিমধ্যে প্রত্যেকটা ইস্যু যেগুলো রয়েছে আমাদের কমিটমেন্ট ছিল সেগুলো আমরা পূরণ করব। তার জন্য আমাদের সরকার, আপনারা দেখেছেন এই রেজাল্ট বেরোনোর 1 ঘন্টার মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সচিবালয়ে গিয়েছেন এবং কাজ শুরু করে দিয়েছেন। তো আমরা সবাই মাধ্যমে, আজ মিডিয়ার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই যে যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ করব। বাকি কিছু যদি জিজ্ঞাসা করার থাকে আমাদের মুখ্য প্রবক্তা রয়েছেন সুব্রত চক্রবর্তী, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। কিছুক্ষণ আগে তার আগে আমি আরেকটু স্ট্যাটিস্টিক্যাল জায়গাটাতে 2-4টে কথা এখানে বলতে চাই।
যুবরাজনগরের কথা মাননীয় সাধারণ সম্পাদক টিঙ্কু রায় মহোদয় বললেন। আমরা যদি বর্ধমানের কেন্দ্রের কথা দেখি, সেখানে বামফ্রন্টের প্রার্থী ফরওয়ার্ড ব্লক তার পার্সেন্টেজ অফ ভোট নেমে এসছে 10.15%। 6 আগরতলাতে সিপিআইএমের প্রার্থীর ভোট পার্সেন্টেজ নেমে এসছে 16.97%। অর্থাৎ এই উপনির্বাচনের আগে আমরা যখন বলতাম যে কোথাও একটা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে গোপন গাঁটছড়া তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে প্রমাণ করে এই রেজাল্ট। এবং দুটোর মধ্যে একটা বিষয় তো ঠিক, হয় সিপিএম যেটা দাবি করে, বামফ্রন্ট যেটা দাবি করে, তাদের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে, অক্ষত রয়েছে। এই রেজাল্ট প্রমাণ করে তারা সম্পূর্ণভাবে গণবর্জিত হয়েছে। অথবা দ্বিতীয়টা ঠিক, যেটা প্রমাণ করে যে বামফ্রন্ট এবং কংগ্রেস একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, যেটা মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় বললেন। এবং পশ্চিমবঙ্গে যে চিত্র আমরা দেখেছিলাম 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে, বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী একই মালায় পরস্পরকে জড়িয়ে ধরছেন, সেই চিত্র এখানে ত্রিপুরা রাজ্যে 2023-এ গোপনে বা প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে এই উপনির্বাচনের মাধ্যমে। রাজ্যবাসী যারা রয়েছেন এবং যারা এখনো বামফ্রন্ট বা সিপিএম করেন, সেই বামফ্রন্ট বা সিপিএম এর কাছে কিন্তু যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের যারা নেতৃত্ব রয়েছেন, এই নেতৃত্ব সেই কর্মী সমর্থকদেরকে ঠেলে দিচ্ছেন বামফ্রন্টের থেকে। তো এটা যদি বামফ্রন্টের স্ট্র্যাটেজি হয়, তাতে আমাদের আপত্তির কিছু নেই। তার মানে এ রাজ্যে নয়, শুধু গোটা দেশে যেহেতু বামফ্রন্ট শেষ হয়ে গেছে, এ রাজ্য থেকে একেবারে মুছে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই উপনির্বাচনের ফলাফল সেটা প্রমাণ করে। এবং শুধু শুধু বামফ্রন্ট যারা করে, সমর্থক যারা আছে, তাদেরকে প্রলোভন দিয়ে বিভ্রান্ত করে এখনো তাদের মিছিলে লম্বা করার মতন যে প্রক্রিয়াটা চালু করেছিল, এবার এই উপনির্বাচনে তারা যা করলো সেই কর্মী সমর্থকদের সঙ্গে, তারপর কোনো কর্মী সমর্থক বামফ্রন্টের সেই মিছিলে আসবে কিনা সেটা একটা প্রশ্ন। এবং সেই কর্মী সমর্থকদেরকে আমরা বলবো যে আপনারা ভেবে দেখুন আপনাদের নেতৃত্ব কিভাবে আপনাদের ভোটকে, যেভাবে একটা সময় কংগ্রেসের ভোটকে সিপিএমকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কংগ্রেসের ভোটকে সিপিএম এর দিকে শিফট করেছিল দীর্ঘ 25 বছর, যার কারণে ত্রিপুরায় সিপিএম এর মতো একটা অপশাসন চলছিল, সেই বিপরীত কায়দায় এখন সিপিএম কংগ্রেসকে ইন্ধন দিয়ে তাদেরকে জয়ের রাস্তাটাকে মসৃণ করার জন্য তাদের ভোটকে শিফট করছে। এটাই নির্বাচনের রেজাল্টে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। আরেকটা বিষয় শেষ করে নিয়ে নিই, তারপর আপনাদের সবার প্রশ্ন শুনুন। দ্বিতীয় একটা ডিক্লারেশন আগে দিয়ে দিই, তারপর আমরা সবার প্রশ্ন দেবো যাদের যা বলার আছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল সেলের কনভেনার একটু আগেই জানতে পারলেন গোমতী বার অ্যাসোসিয়েশনের আজকে নির্বাচন গেছে। সেখানে 12টা পোস্ট রয়েছে। 12টা পোস্টের মধ্যে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের 11 জন প্রার্থী বিপুলভাবে জয়লাভ করেছেন। হ্যাঁ, বলুন প্লিজ। কিছুক্ষণ আগে কংগ্রেস দলের পক্ষে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়েছে, তাদের পার্টি অফিসের উপর আক্রমণ করা হয়েছিল, যে আক্রমণটি আপনাদের কিছু নেতৃত্বের সহায়তায় করা হয়েছে। এবং তাদের অভিযোগ যে পরাজয় স্বীকার করতে না পেরে শাসক দল এই ঘটনাটি করছে। আপনাদের দলের পক্ষে কিছু নেতৃত্ব ইতিমধ্যে কিছু কমেন্ট দিয়েছেন, আপনার পক্ষে দেখুন, একটা কথা হচ্ছে গণদেবতাদের আমরা যে রায় দিয়েছেন, প্রথমত রায় আমরা মাথা পেতে নিয়েছি এবং 4টের মধ্যে 3টি কেন্দ্রে আমরা জয়লাভ করেছি। আমরা অনেকটাই উৎফুল্লিত। এবং 6 আগরতলাতে গণদেবতারা যে রায় দিয়েছেন তার সঙ্গেও আমাদের অনেক সমর্থক, ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি ছিলেন ওনাকেও ভোট দিয়েছেন। তার সবাইকে আমরা
আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মাননীয় রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় সেই 14 তারিখ আপনারা মনে করতে পারবেন সরাসরি বলেছেন যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কোনো ধরনের হামলা, হুজ্জুকি, অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। এই জায়গায় দল এখনো সঠিক এই জায়গাতেই অবস্থান করছে। আমরা তার জন্যই গতকালকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য আমরা একটা আবেদন জানিয়েছিলাম, কিন্তু পাশাপাশি বিরোধীদেরকেও কিন্তু আমরা আবেদন জানিয়েছিলাম। কিন্তু আজকে রেজাল্ট বেরোনোর পর আমাদের সেই অঞ্চলের যেটা 6 আগরতলার মধ্যে পড়ছে, আমাদের একজন কর্পোরেটর এমসির শিল্পী সেন মহোদয়া, ওনার বাড়িতে সাংঘাতিক রকম আক্রমণ সারিত হয়েছে। পশ্চিম থানায় উনি এফআইআর করতে গেছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তারপর স্বাভাবিকভাবেই সেখানে যে 2-4 জন ছিলেন এবং আমাদের একজন কর্মীকে মাথা ফাটিয়ে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মাথায় সম্ভবত 20টা বা তার উপরে সেলাই লেগেছে, তাই না? কিন্তু হ্যাঁ, 20টার বেশি সেলাই লেগেছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো এই ধরনের একটা কেন্দ্রে, একটা উপনির্বাচনের একটা সিটে জয়লাভ করার পর কংগ্রেস সন্ত্রাসের যে লগ্ন চেহারাটা দেখালো, সেটা প্রমাণ করছে, যেটা আমরা বারবার বলি, যেটা রাজ্যের মানুষ জানে, যারা গণতান্ত্রিক ইতিহাসের খবর রাখেন তারা জানেন, 78 সালে এই রাজ্যে সিপিএমকে প্রতিষ্ঠা করার পেছনেও সেই কংগ্রেসের সরাসরি হাত ছিল। 88 থেকে 93 সমস্তটাই একটা সন্ত্রাসের রাজত্ব চলছিল 5 বছর ধরে, এবং সেই সন্ত্রাসের রাজত্বের পর কেন্দ্রে মিতালির মাধ্যমে এই কংগ্রেস সিপিএম এর হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। সেখানেও কিন্তু নির্বাচন হয়নি, কারণ ত্রিপুরা সেই সময় এমন কোনো পরিস্থিতি ছিল না যে পরিস্থিতিতে সেখানে রাষ্ট্রপতি শাসন দিয়ে নির্বাচন করতে হবে। আসলে সেটা সবটা একটা গটাপ ছিল সেই জায়গায়। সেই সন্ত্রাসের সেই দিনগুলি কিন্তু ত্রিপুরার বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা কিন্তু ভুলে যাননি। কাজেই একটা সিটে উপনির্বাচনে জয়ী হওয়ার পর ওনার কেন্দ্রে মাননীয় বিধায়ক যিনি নির্বাচিত হয়েছেন, ওনার কেন্দ্রে যে ব্যাপক সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, আপনারা মিডিয়া পার্সনরা কংগ্রেস ভবনের সামনে ছিলেন, যেভাবে সেখান থেকে কংগ্রেস ভবন থেকে আক্রমণের চেষ্টা করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, তার আগেও আপনারা দেখেছেন পেট্রোল বোমা পর্যন্ত কংগ্রেস ভবনের ছাদ থেকে নেমে আসার ঘটনা। এগুলি ত্রিপুরার মানুষ, আগরতলা শহরের মানুষ ভুলে যাননি। কাজেই এই সন্ত্রাসের আবহ যখন তৈরি করছেন আমাদের মাননীয় 2জন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী, দায়িত্বপূর্ণ মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয় এবং মাননীয় রতনলাল নাথ মহোদয়, ওনারা পূর্ব পশ্চিম থানায় এফআইআর করতে গেছেন। ওনাদের সঙ্গে কিছু কার্যকর্তা গেছেন, যাতে করে ওখানে যদি আমাদের কোনো কার্যকর্তা থাকে তাদেরকে রেস্কিউ যাতে করা যায়। কারণ আমাদের কাছে খবর ছিল অনেকেই সেই জায়গায় আটকে আছেন আমাদের, এবং অনেকেই ফোন তুলছেন না। কাজেই উদ্বেগ আমাদের থাকবে, কার্যকর্তাদের দল, এটা কার্যকর্তার জন্য আমাদের উদ্বেগ, আমাদের কেয়ার সবটাই থাকে। সুব্রত বাবু, কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে এমএলএ বিশ্বজিৎ দেববর্মার উপর আক্রমণ করা হয়। এই ঘটনাটার অভিযোগ তারা দুপক্ষ সরাসরি শাসক দল তথা আপনাদের দিকে করছে, বিষয়টা নিয়ে। দেখুন, আমার কিছুক্ষণ আগেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গোটা রাজ্যের পুলিশ প্রশাসন সহ সমস্ত প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন কোথাও যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর কেউ যদি সংগঠিত করার চেষ্টা করে তাদেরকে পুলিশ যাতে স্ট্রিক্টলি হ্যান্ডেল করে, তাদের সবাইকে যাতে বিচারের আওতায় আনা হয়। কাজে আপনি যেটা বললেন সেই তথ্য আমার কাছে এখন অব্দি এসে পৌঁছায়নি। এবার সেটা অবশ্যই এই ধরনের ঘটনা নিন্দনীয়, আমরা নিন্দা জানাই। কারা করেছে সেটা আগে খতিয়ে দেখতে হবে, পুলিশ প্রশাসন সেটা খতিয়ে দেখবে, এবং যারা এর জন্য এর সঙ্গে যুক্ত রয়েছেন, যারা দায়ী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দাদা, আপনারা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচনের একটা কথা বলে এসেছিলেন, যদিও বিরোধী দল থেকে বারবারই ছাপ্পানের অভিযোগ করেছে। আজকে সুবিধায় বর্ণনায় যে জয়, এই জয় কি সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত করে? আপনি দেখুন, আজকে সুদীপবাবু যে প্রেস মিটটা করলেন, তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা যে প্রেস মিট করেছিলেন, উনি কিন্তু আপনাদের সামনেই বলেছেন যে মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, 1-2 ছোটখাটো ঘটনা ছাড়া। এবং
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন, অনেকটাই নিরপেক্ষ হয়েছে কংগ্রেস সভাপতি বলছেন। তারপরেও তিনি যেহেতু বিরোধিতা করতে হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা নিয়েছে, আমরা নিরপেক্ষভাবে নির্বাচন হোক তার জন্য কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছে অ্যাপিল করেছি বারবার, তারপরেও তিনি টোকেন কিছু একটা বিরোধিতা করতে হবে। 3টে জায়গায় তিনি 3টে কেন্দ্রে আবার রিপোলের দাবিও তিনি করেছিলেন, সেটা আমরা জানি। কিন্তু তার মানে আজকে কিন্তু মাননীয় সুদীপ রায় বর্মন তিনি কিন্তু বলেছেন যে এটাকে আমি ছাপ্পা ভোট বলবো না, অনকোট আমি বলছি, আমি যদি মিস্টেক না করে থাকি, ছাপ্পা ভোট হয়েছে কথাটা আমি বলছি না, অনকোট তিনি এই কথাটা বলেছেন। তার মানে তো নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। আর এটাকে যদি কেউ সেমিফাইনাল মনে করে থাকেন, 4-এর মধ্যে 3টে সিট তো ভারতীয় জনতা পার্টি জিতেছে, তার মানে 2023 আমাদের জন্য রাস্তা অনেক মসৃণ এবং আমরা 23-এ আবার ক্ষমতায় আমরা ফিরব। মানুষের ব্যাপক সমর্থন নিয়ে আমাদের সরকারের যা কাজ করণীয় রয়েছে, 2 বছর করোনার জন্য অনেকটা পিছিয়ে গেছে, কিন্তু 9 মাস তারপরেও কম সময় নয়। সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যে কাজগুলি আমাদের বাকি রয়ে গেছে সেইগুলি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা। রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করেই 2023-এ ভারতীয় জনতা পার্টি আবার নির্বাচনের ময়দানে আসবে এবং জয়লাভ করবে মানুষের সমর্থন এবং আশীর্বাদ। অশোক সিংহের পরে তাহলে কি সাংগঠনিক ছিল বা জনসংযোগের কোনো ধরনের খামতি ছিল? দেখুন, ওটা একটা কেন্দ্রে আমরা তো বারবারই বলছি, প্রথমত একটা বিষয় দেখুন, কোনো জায়গায় এটা হয় অস্বাভাবিক নয় যে একটা কেন্দ্রে একজন ব্যক্তির প্রভাব দীর্ঘস্থায়ী হয়, যেটা 6 আগরতলা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু 6 আগরতলা মানে তো আর সারা ত্রিপুরা রাজ্য নয়, 6 আগরতলা একটা কেন্দ্র, আর একটা কেন্দ্রে একজন ব্যক্তির একটু প্রভাব সেটা সারা ত্রিপুরা রাজ্যে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। কারণ রাজ্যে যখন ভোটটা হবে সেটা হবে সংগঠনের উপর ভিত্তি করে ভোট হবে, সেটা হবে দলীয় নীতি আদর্শের উপর ভিত্তি করে, সেখানে ব্যক্তির কোনো প্রভাব কিংবা অন্য কোনো রকম প্রভাব খাটানোর চেষ্টা কোনোটাই কিন্তু সেখানে ঠিক নেই। 6 আগরতলা কেন্দ্রের যিনি জয়ী হয়েছেন কংগ্রেস দলের প্রার্থী, তিনি জয়লাভের পর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে এটা আগামী ইঙ্গিত এবং এনারা মহাজোটের একটা আগাম বার্তাও দিয়ে দিয়েছে। সে বিষয় নিয়ে কি বলবেন? উনি মহাজোটের বার্তা দিয়েছেন, এটা নতুন করে ত্রিপুরাবাসী জানলো। আমরা তো উনি যখন বেরিয়ে গেছে তখন থেকেই তো আমরা বলছি যে কংগ্রেস দলটা সিপিএমকে ছাড়া থাকতে পারে না, সিপিএম দল কংগ্রেসকে ছাড়া নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে না। তো এই মিতালিটা যেখানে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা আজকে তিনি প্রকাশ্যে বললেন যে এই মিতালিটা হচ্ছে। এবার তারপর আবার নাটকও হতে পারে যে প্রকাশ্য মিতালি না হয়ে গোপন গাছ ছড়া, সেটাও হতে পারে মানুষকে বিভ্রান্ত করার জন্য, ওপর দিক থেকে অপোজ করা আর ভেতর দিক থেকে রণকৌশল তৈরি করা। তো সমস্ত কিছু তো ত্রিপুরা রাজ্যের মানুষ অত্যন্ত গণতন্ত্র সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, কাজেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেগুলি বুঝবেন না, বিভ্রান্ত হবেন, সেটা আমরা বিশ্বাস করি না। মানুষের উপর আমাদের বিশ্বাস রয়েছে এবং মানুষের জন্য সরকার যা করছে তার নিরিখে 2023-এর নির্বাচন হবে। সেখানে কোনো ব্যক্তি বিশেষের প্রভাব কিংবা ইত্যাদি কোনো বিষয় এখানে ফ্যাক্টর হবে। আজকের ফলাফলের নিরিখে 23-এর নির্বাচনকে সামনে রেখে দল তাকে প্রধান বিরোধী দল হিসেবে দেখবে, কংগ্রেস না থেকে, কারণ আজকের তো কংগ্রেসেরও একজন এমএলএ যাচ্ছে। এটাকে তো ছোট্ট করে বললে বাংলাদেশ বলতে হয়। এখন প্রথমত আমরা যেটা বলছিলাম, দ্বিতীয়ত আজকে সুদীপবাবু অনেকটাই প্রকাশ্যে বলে ফেললেন। তো কাজে আমরা বিরোধী কে সেটা আমাদের কাছে কোনোদিন বড় বিষয় হয়ে দাঁড়ায় না। আমাদের কাছে বড় বিষয় আমাদের সরকার কতটা কাজ করছে মানুষের জন্য, আর আমাদের সংগঠন সেবাহী সংগঠন এই শক্তিতে বিশ্বাস করে মানুষের জন্য আমরা কি করছি, যারা আমরা কার্যকর্তা রয়েছি ভারতীয় জনতা পার্টির, কতটা সেবা মানুষকে দিতে পারছি, কতটা উপকারে লাগতে পারছি, মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য আমরা কি করতে পারছি, তাদের প্রয়োজনে আমরা কতটা করতে পারছি, সেটা আমরা দলীয় কার্যকর্তা হিসেবে আমরা যেমন করছি। আর সেই সঙ্গে সরকার যখন করেন সেটা আগের সরকার থেকে ঠিক 180 ডিগ্রি বিপরীত মেরুতে গিয়ে আগের সরকার কি করতেন, কমরেড পোষণ করতেন, কমরেড প্রতিপালন করতেন। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা ভারতীয় জনতা পার্টির স্লোগান না, এটা ভারতীয় জনতা পার্টি সরকারের কর্মপন্থা।
এর উপর ভিত্তি করে কাজ হয় এখানে। কাজেই যেহেতু সরকার আপামর সাধারণের জন্য কাজ করছেন, এক দুজন ব্যক্তি কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন, এক দুজন বিভ্রান্ত হতে পারেন, কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে এইভাবে বিভ্রান্ত করা যাবে না। অফিসিয়ালি তো এখনো কোনো অ্যাফেয়ার হয়নি, হয়েছে। অফিসিয়ালি আমার মনে হয় এতক্ষণে অ্যাফেয়ার হয়ে গেছে। আমি এখন এসপিআই ইন্টারভিউ করে এসেছি, সেট অফিসিয়ালি নো অ্যাফেয়ার হ্যাজ টেকেন প্লেস ফর এনি পার্টি। আমি আপনাকে বলি, মানে আমি যার কথা বললাম মাননীয় কর্পোরেটর শিল্পী সেন মহোদয়, ওনার বাড়িতে হামলা হয়েছে এবং ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মানে যেটা আন্দাজ করতে পারবেন না। এফআইআর বিষয়টা আপনারা ওখান থেকে জেনে নেবেন। তো বিষয় হচ্ছে যে উনি অলরেডি এফআইআর করতে বেরিয়েছেন, ওনার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও গেছেন, মহিলা মোর্চার কিছুটা সময় হয়তো বা মাঝখানে আপনার সঙ্গে কোনো জায়গায় ক্রসিং হয়েছে, তবে এফআইআর হচ্ছে, এখনই হচ্ছে, ইদানিং মানে এই সময়ের মধ্যে আমার মনে হয় হয়ে গেছে। আপনি সুশান্তবাবু যে এফআইআরটা করতে যাচ্ছেন বা গেছেন বলে বলছিলেন, সেটা কি করা হয়েছে? মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, রতনলাল নাথ যেটা এফআইআর করতে গেছিলেন এবং দলীয় কর্মীদের রেস্কিউ করে আপনি গেছিলেন কংগ্রেস ভবনের ঘটনাটাকে কেন্দ্র করে, সেই এফআইআরটা কি করা হয়েছে? দেখুন, আমি যেটা বললাম যে যখন ঘটনা চলছে সেটাকে নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলা, এফআইআর করা, কিংবা কি কি হয়েছে সমস্ত কিছু জানা, এবং আমাদের যারা কার্যকর্তা সেই অঞ্চলে আটকে ছিল, ভয়ে সন্ত্রাসে যারা একেবারে তটস্থ ছিল, কংগ্রেসি হারমাত বাহিনী যারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল সুদীপ রায় বর্মনজির জেতার পরে, তো তখন তাদেরকে রেস্কিউ করা এবং সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং করা, সমস্ত কিছু জেনে নেওয়া এবং সরেজমিনে দেখা সেই জায়গার চিত্রটা কি, তার জন্যই গিয়েছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়। এফআইআর করা হয়েছিল কিন্তু সেই ঘটনা এফআইআর সেটা ওইটারই তো রেশ যেখান থেকে শুরু হয়েছে। আমি বললাম এফআইআরটা ইদানিং মানে এই সময়ের মধ্যে সম্ভবত হয়ে গেছে, অলরেডি দে আর ইন দ্য প্লেস। অবশ্যই অবশ্যই ঘটেছে। ওনার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, ওনার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, ওনাকে পিস্তল ধরা হয়েছে, ওনাকে লাঠি দিয়ে ওনার মেয়েকে সহ ওনাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং আরো কটূক্তি করা, গালাগাল করা, শ্লীলতাহানির চেষ্টা করা, সবটাই হয়েছে। আপনারা একটা কথা বলছেন বাম দেশ, বিশেষ করে 6 আগরতলা নিরিখে আপনাদের এই মূল্যায়ন, বাকি 6 আগরতলা নিরিখে আমাদের এই মূল্যায়ন না, আমাদের মূল্যায়ন সার্বিক। আমি একটু আগেই একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বললাম আপনাদের যে 6 আগরতলাতে সিপিএম এর ভোট আজকের যে উপনির্বাচন 16.97%, আমার কাছে যতটা তথ্য আছে। 8 বর্দোয়ালিতে সিপিএম এর ভোট মানে ফরওয়ার্ড ব্লকের 10.15%, সুরমাতে সিপিএম এর ভোট 21.3%। তার মানে সব জায়গায় একটা চেষ্টা হয়েছে যে আমার ভোট ব্যাংক কমে যাক, আমার ভোটাররা আমাকে ভোট না দিক, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভোটটা পড়ুক, এক জায়গায় পড়ুক, যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জিততে অসুবিধা হয়। এইটা করার চেষ্টা করেছিলেন, কিন্তু এই চেষ্টাটা জনগণ ব্যর্থ করে দিয়েছেন। কারণ ব্যাপক অংশের জনগণ ভারতীয় জনতা পার্টির সরকারটা 5 বছর পূর্ণ করুক, যে অদম্য স্পৃহা নিয়ে এবং ডেভেলপমেন্টের যে নতুন দিশা নিয়ে ভারতীয় জনতা পার্টি নতুন উদ্যমে ত্রিপুরা রাজ্যটাকে সাজাতে চাইছেন এবং যে সুদূর প্রসারী একটা শ্রেষ্ঠ প্রদেশ হিসেবে গড়ে তোলার জন্য দায়বদ্ধতা নিয়ে, দায়িত্ব নিয়ে কাজ করে চলছেন, সেই নিরিখেই মানুষ ব্যাপক গণসমর্থন আমাদের প্রতি রেখেছেন। তার জন্য মানুষকে আমরা আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, 6 আগরতলা কেন্দ্রে একটি আমার বিষয়টা ছিল দেখায় যে বাকি দিল্লিতে গত 10 বছর বা 10 বছর প্রার্থী ধরে নেওয়া যায় এবং পরে সিপিএমের যত ভোট ছিল, যত শতাংশ ছিল কংগ্রেসের মধ্যে সুরমান্য রাজনগর বেসিক্যালি সিপিএমের ঘাঁটি বলে একটা গঠিত এবং সে জায়গায় তো আপনাদের ভালো ফলাফল হয়েছে। 6 আগরতলা কিন্তু যদি কংগ্রেস তার কারণ হয়ে থাকে তাহলে সেগুলি কি বিজেপি বাম করতে হবে? দেখুন, একটা বিষয় হচ্ছে, আমি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি এবার আপনাকে বলি, সুরমার কথা আপনি বললেন। সুরমাতে আপনারা জানেন বিক্রমথা প্রার্থী দিয়েছে। প্রার্থী দেওয়ার পর বামফ্রন্টের একটা অংশ, একটা বামফ্রন্টের শরিক দল সরাসরি বিক্রমথাকে সমর্থন করেছে, আবার বামফ্রন্টের পক্ষ থেকে সিপিএমও সমর্থন করেছে, সে প্রার্থী দিয়েছে। সিপিআই এমএল সমর্থন করেছে, আপনারা জানেন।
সিপিআইএম বামফ্রন্টের তো সিপিআইএমএল অবশ্যই বামপন্থী দল। বামফ্রন্টের অংশ নয় কিন্তু শরিক নয়, বামপন্থী দল। ওনারা যখন কথা বলেন এসইউসিআইসি সেটাও বামপন্থী বলেন, সিপিআইএমএল সেটাও বামপন্থী দল, এবং ওনারা যখন ওনারা মুভমেন্ট তৈরি করেন তখন প্রকাশ্যেই ঘোষণা করেন সমস্ত বামপন্থী দলগুলি মিলে আমরা এই মুভমেন্টে আছি। তার মানে প্রকাশ্যে শুধুমাত্র ঘোষণার বাইরে সবাই তো বামপন্থী দল, তা ওনারা তীব্রভাবে সমর্থন করছেন। তো এই তো চিত্র। আচ্ছা, 6 আগরতলা কেন্দ্রের যদি হিসাব করেন তাহলে গেল পুরসভা নির্বাচনে আপনারা 6 আগরতলা কেন্দ্রের সবকটাতে আগুন জিতেছে। এই 6-7 মাস বা 1 বছরের মধ্যে এরকম কি পরিবর্তন হলো যেখানে এইভাবে হাঁটতে হলো 6 আগরতলা? আপনারা দেখুন, তার আগে মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় একটা তথ্য দিচ্ছিলেন। 6 আগরতলাতে 2018 সালে সিপিআইএম কত ভোট পেয়েছিল, কংগ্রেস কত ভোট পেয়েছিল, আর আজকের দিন উপনির্বাচন সিপিআইএম কত ভোট পেয়েছিল? 17,852 ভোট ছিল। আর এই উপনির্বাচনে 6,808 ভোট, মানে 11,000 ভোট সিপিএম থেকে সরে গেছে। কোথায় গেছে, কেন গেছে? আর যদি সিপিএম এত দুর্বল রাজনৈতিক দল হয় তাহলে তার ভোটে দাঁড়ানোর মতনই জায়গা নেই ত্রিপুরা রাজ্যে। বিরোধী দল হওয়া তো দূর কি বাদ, 2023-এ তো ভোটে দাঁড়ানোর মতন জায়গায় থাকবেন। এটা তো আমি বিধানসভা নির্বাচনের কথা বলছিলাম, পুরো নির্বাচন। এই প্রসঙ্গে আপনি যে কথাটি বলছিলেন, এই প্রসঙ্গে একটু আগেই সুদীপ একটা অনেক তথ্য দিয়েছেন। 2018-তে বিজেপি দলের যিনি প্রার্থী ছিলেন, বিজেপি দলের পক্ষে যতগুলো ভোট পাওয়া গেছিল, এবার যতগুলো পাওয়া গেছে তাতেও প্রায় 11,000 ভোটেরই ব্যবধান রয়েছে। সেটা কেন বলছে? হ্যাঁ, 2018-তে বিজেপি দলের যে প্রার্থী তিনি ছিলেন যদিও, তখন মানে এই কথাটাই একটু আগে সুদীপ সাংবাদিক সময় বলছেন, প্রশ্ন করার কথা ছিল আপনাকে ভুলে গেছিলেন। তো উনি বলছিলেন যে 18-তে যে সংখ্যার ভোট বিজেপি পেয়েছিল 6 আগরতলা কেন্দ্রে, আর এবছর যে সংখ্যার ভোট পেয়েছে তাতেও ব্যবধান প্রায় ওই 10-11,000-এর কাছাকাছি। তিনি যেটা বলছিলেন, আপনি সংখ্যাটা যদি দিয়ে ক্যারিফাই করেন। ভোটটার কথা উনি বোঝাতে চেয়েছেন যে বিজেপির ভোটটা কেটেই সুদীপ বর্মনের জয় এসেছে। এই বিষয়ে আপনাদের কি বলবেন? আপনি কি বললেন যে সুদীপ বর্মন? সেটাই বলছি 2018-তে বিজেপি আলাদা ছিল না, সুদীপ বর্মন বিজেপি ছিল, বুঝলেন তো? এর মানে সুদীপ বর্মন যাওয়ার পরেও বিজেপির থেকে ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী যিনি হয়েছেন তিনি কিন্তু কত ভোট পেলেন অশোক দা? আমাদের অশোক সিনহা 14,000 ভোট পেলেন। অর্থাৎ 14,000 ভোট কারা? সেদিন যারা সুদীপ বর্মনকে ভোট করেছিল সেই 14,000 ভোট। অর্থাৎ 14,000 ভোট কিন্তু আমাদের রয়েছে, আমাদের সঙ্গে, ওনার সঙ্গে যায়নি। তো উনি কার ভোটে জিতলেন? আপনার প্রশ্নটা হচ্ছে উনি কার ভোটে জিতলেন? অর্থাৎ অশোক সিনহা 14,000 ভোট পেয়েছেন, তো সেই দিন তো অশোক সিনহা দাঁড়াননি, সেদিন তো সুদীপ বর্মন দাঁড়িয়েছিলেন। সুদীপ বর্মনের সঙ্গে যারা আজ গিয়েছে তারা, আমরা যেটা পরিষ্কার ওনার কথা বলেছেন যে 17,852 ভোট ছিল 2018 সালে কমিউনিস্টের ভোট। আজকের দিনে দাঁড়িয়ে 6,800 ভোট হয়েছে। অর্থাৎ সেখানে 11,000 কমিউনিস্ট ভোট শিফট হয়েছে সুদীপ বর্মনের খাতায়। এটা পরিষ্কার, কারণ ওখানকার মানুষগুলো তো অন্য কোনো উপগ্রহে চলে যায়নি, অন্য গ্রহে তো যায়নি না। এখানে কমিউনিস্ট যারা ছিল সেই ভোটগুলো কোথায় গেল? সেই ভোটগুলো আজ সুদীপ বর্মনের খাতায় গিয়েছে। যেহেতু এটা পরিষ্কার অঙ্কটা, বুঝেছেন তো অঙ্কটা? অর্থাৎ সুদীপ বর্মন যখন ক্যান্ডিডেট ছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষে, সেদিন তিনি যে ভোটটা পেয়েছিলেন সেদিন ভারতীয় জনতা পার্টির ভোট ছিল। ভারতীয় জনতা পার্টি যখন তিনি ছেড়ে চলে গেলেন, আমরা যখন ভারতীয় জনতা পার্টি প্রার্থী করলাম অশোক সিনহাকে, তিনি 14,000 ভোট পেলেন। অর্থাৎ আমাদের ভোট ব্যাংক কিন্তু ভাঙেনি, আমাদের ভোট রয়েছে। হ্যাঁ, ওনার ব্যক্তিগত হয়তো কিছু ফলোয়ার যারা ছিল তারা তার সঙ্গে ছিল, কিন্তু তিনি যে এবার ভোটটা পেলেন পরিষ্কার কমিউনিস্টের 11,000 ভোট তিনি পেয়েছেন। কমিউনিস্টের ঘরে যে ভোটগুলো ছিল, ওনাদের যে ভোট ব্যাংক ছিল, ক্যাডার ভোট ছিল, সেটা ওনাদের এখানে গিয়েছে পরিষ্কার। এটার মধ্যে তো আর কোনো ইয়ে নেই, কারণ ওরা তো ভোট দিয়েছে। প্রশ্ন ছিল 18-তে 6 আগরতলা কেন্দ্রে বিজেপি কত ভোট পেয়েছে? 25,000। আর 14,000 বাদ দিয়ে কত হাজার থাকে? 10,000, 11,000। এবার ভোট পার্সেন্টেজ কম হয়েছে, এটা ভোট পার্সেন্টেজ কম হয়েছে। বিধানসভাতে 90 পয়েন্ট কুছ। আমার প্রশ্ন হচ্ছে, উনি অভিযোগটা করেছেন, আপনাদের হাউ ডু ইউ রিঅ্যাক্ট? আমরা সেটা জানতে চাই। আমরা তো এখানে কোনো
জি বলছি, আমাদের এখানে একজন হ্যাঁ। করেছিল। হ্যাঁ ঠিক ঠিক, আমরা তো বলছি, আমরা এটা পরিষ্কার করছি উনি যে কথাটা বলছেন। আমরা বলছি ভারতীয় জনতা পার্টির যারা সাপোর্টার তারা কেউ ওনাকে ভোট দেয়নি। হ্যাঁ, উনি ভোট যেটা পেয়েছেন, উনি কমিউনিস্টের ভোটটা পেয়েছেন, এবং এটা পরিষ্কার যে একটা মাইনরিটি এলাকা, বড় এলাকা রয়েছে সেখানে, সেই এলাকার থেকে আমরা হয়তো সেগুলো বুথ ওয়াইজ যদি সমীক্ষা করি একটু পার্সেন্টেজ সেখানে আমাদের পক্ষে কম এসেছে। এটা আপনাদের মধ্যে বলতে কোনো অসুবিধা নেই, সেটা গোটা দেশের যে ট্রেন্ড, সেখানে মাইনরিটি সংখ্যায় ভোট আমরা একটু কম পেয়েছি। সেই জায়গাটা যদি আমরা দেখি, ওনার যে এবার ভোটটা পেয়েছেন সেই ভোটের গণিতটা মিলে যায়। ওনাকে কমিউনিস্টরা 10-11,000 ভোটের সাপোর্ট দিয়েছেন, কিছু মাইনরিটি এলাকার ভোট পেয়েছে, আর ওনার ব্যক্তিগত হয়তো কিছু লোক ফলোয়ার্স আছে, সেই ভোটটা দিয়েই উনি এই জিতটা ওনার এসেছে। তো এটা নিয়ে খুব একটা মনে হয় না, আমাদের যে ভোট যারা ছিল তারা আমাদের সঙ্গেই রয়েছে। ঠিক আছে, এখন কি সুদীপ রায় বর্মন বিজেপি ছেড়ে চলে গেছে, সেটা কি বিজেপির জন্য লাভ হলো না ক্ষতি হলো? আর আজকের দিনে লাভ হলো। দেখুন আমার একটা পরবর্তী সময়ে সুদীপ রায় বর্মন যদি হয়ে থাকে, বিশ্বাস করে, কারণ গত কয়েকবার জানে তারা সুদীপ রায় বর্মন আমার বিজেপিতে আসতে চায়, বিজেপি বড় নেতা। দেখুন, এটার উত্তর, আপনার প্রশ্নের উত্তর অনেক দিন আগে আমি দিয়ে দিয়েছিলাম, আমি নিজেই দিয়েছিলাম। আজকের ফলাফলে যিনি এখনো সেই স্ট্যান্ডে আমরা রয়েছি, যিনি গেছেন ওনার জন্যও মঙ্গল, আমাদের জন্যও মঙ্গল। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ।